আজকের ক্লাসে আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 7-এর যতগুলো এমসিকিউ ট্রিক্স আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি পূর্ববর্তী চ্যাপ্টারের উপর নেওয়া এমসিকিউ ট্রিক্সের ক্লাসগুলো না করে থাকো তাহলে প্লেলিস্ট থেকে সেগুলো করে নিতে পারো। আমি প্লেলিস্টের লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। আমাদের প্রথম যে ট্রিক্সটা আছে সেটা অ্যাকচুয়ালি তরঙ্গের বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গদৈর্ঘ্য রিলেটেড। তো আমরা কিন্তু জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাই না? যখন একটি তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে তখন তার বেগ এবং তরঙ্গদৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হবে, তাই না? বাট কম্পাঙ্ক কিন্তু একই থাকে। তো দ্যাট ইজ হোয়াই আমরা বেগের পরিবর্তন এবং তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনটা ইউজ করে ইজিলি কম্পাঙ্ক বাহির করতে পারি। তো এখানে দেখো কি লিখছি, যখন একটি তরঙ্গ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করবে তখন আমরা লিখতে পারি কি, এই যে বেগের পরিবর্তন ডেল বি, এই ডেল বি দ্বারা মিন করতেছে বেগের পরিবর্তন, ঠিক আছে? ডেল মানে পরিবর্তন মিন করে। তো বেগের পরিবর্তন সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন, ঠিক আছে? এই কম্পাঙ্ক কিন্তু দুই মাধ্যমেই সেম থাকবে যেহেতু তরঙ্গ একটাই। তো চলো আমরা এটা রিলেটেড একটা ম্যাথ করি, একটা ম্যাথ প্র্যাকটিস করলে বুঝতে পারবো আরো ভালো করে। তো কোয়েশ্চেনটা দেখো, তো প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, বায়ুতে এবং পানিতে শব্দের বেগ যথাক্রমে 350 এবং 1500 মিটার পার সেকেন্ড। মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 1.6 মিটার। প্রথম কোয়েশ্চেনটা বলছে কি, পানিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। তো চলো এই কোয়েশ্চেনটা আমরা সলভ করি। তো যেহেতু এখানে বলছে দুইটা মাধ্যম আছে এবং তরঙ্গ একটাই, তো এই ক্ষেত্রে শব্দের বেগের পরিবর্তন কতটুকু হবে, ডেল ভি সমান আমরা কি লিখতে পারি 1500 মাইনাস 350। কারণ দেখো দেওয়া আছে কি 1500 হইলো পানিতে এবং 350 হলো বায়ুতে, ঠিক আছে? তো এটা সমান লিখতে পারি কি 1150 মিটার পার সেকেন্ড। ওকে, তো এখানে দেখো ডেল ল্যামডা সমান কত দেওয়া আছে 1.6, ডেল ল্যামডা সমান দেওয়া আছে 1.6 মিটার। তো এখানে দেখো দেওয়া আছে যে শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 1.6 মিটার মাধ্যম দুটিতে, ঠিক আছে? তো এখন আমরা ফর্মুলাটা কিন্তু ইউজ করতে পারি, ডেল ভি সমান এফ ইন্টু ডেল ল্যামডা। তো ডেল ভি এর মান কত 1150, এফ ইন্টু ডেল ল্যামডার মান কত 1.6। তো এই ক্ষেত্রে এফ এর মানটা কত আসবে, এই ক্ষেত্রে এফ এর মানটা আসবে 718.75 হার্জ। তো সুতরাং আমরা ল্যামডা ডব্লু সমান কি লিখতে পারি, পানিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ডব্লু লিখছি এই জন্য। তো এটা সমান লিখতে পারি কি ভি ডব্লিউ, পানিতে শব্দের বেগ ভাগ এফ। তো ভি ডব্লিউর মান কত জানি আমরা, পানিতে শব্দের বেগ হলো 1500, এফ এর মান মাত্র বাহির করছি 718.75। এটা সমান কত আসে, এটা সমান ক্যালকুলেট করলে আসে 2.09 মিটার, ঠিক আছে? তো 2 নম্বর প্রশ্নটা দেখো, 2 নম্বর প্রশ্নে কি বলছে, পানিতে 50টি কম্পনে তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব কত। তো এটা আমরা কেমনে বাইর করতে পারি, আমরা জানি অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু এন ল্যামডা, যেহেতু এটা পানিতে আমি ল্যামডা ডব্লিউ ইউজ করতেছি, ঠিক আছে? এখানে এন এর মান কত 50টি কম্পন, দ্যাট মিনস এন এর মান 50 ইন্টু ল্যামডা ডব্লিউর মান কত মাত্র বাইর করছি 2.09। তো এটা ক্যালকুলেট করলে আসে 104.35 মিটার। তো এটাই হবে অ্যান্সার। তো সিমিলার একটা ম্যাথ কিন্তু আমরা এখানে দেখো হোমওয়ার্ক দিয়ে রাখছি, তো তোমরা এটা প্র্যাকটিস করবা। এটার অ্যান্সারটা আমরা দিয়ে দিছি এখানে। এই ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্যটা আসবে সেটা 2.8 মিটার হবে এবং এই ক্ষেত্রে 40টি কম্পন অতিক্রান্ত দূরত্ব আসে 112 মিটার। তো তোমরা এটা সলভ করে নিজেরা অ্যান্সারটা মিলাই নিও। তো চলো আমরা সেকেন্ড ট্রিক্সে চলে যাই। তো আমাদের যে সেকেন্ড ট্রিক্সটা আছে সেটা হলো গিয়া, যদি একটা মাধ্যমে বিভিন্ন সুরশলাকার বা বিভিন্ন শব্দের বা বিভিন্ন তরঙ্গের কম্পাঙ্কের অনুপাতটা দেওয়া থাকে, ঠিক আছে? মাধ্যম সেম বাট কম্পাঙ্ক এক একটার এক এক রকম, এক একটা তরঙ্গের কম্পাঙ্ক এক এক রকম যদি দেওয়া থাকে, মানে তাদের রেশিওটা যদি আমরা জানি, ধরো F1 ইস টু F2 ইস টু F3 সমান A ইস টু B ইস টু C জানি, তো সেই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের যে ওই যে শব্দগুলো আছে ওই শব্দগুলোর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয়ের যে শর্টকাটটা আছে সেটা আমরা এখানে দিছি, সেটা হবে ল্যামডা 1 ইস টু ল্যামডা 2 ইস টু ল্যামডা 3 সমান, যখন আমি ল্যামডা 1 নিব তখন এই যে F1 এর যে পোর্শনটা আছে এ, এটা বাদ দিব, বাকি দুইটার গুণফল বি ইন্টু সি। যখন আমি ল্যামডা 2 নিব তখন কি করব, তখন এই যে F2 যে পোর্শনটা আছে বি, সেটা বাদ এ এবং সি এর গুণফলটা হবে, ঠিক আছে? এই যে এসি। যখন আমি ল্যামডা 3 নিব তখন কি করব, এই যে সি বাদ দিব, এ এবং বি এর গুণফলটা নিব, ঠিক আছে? তো সিমিলারলি কিন্তু আমি এটা যে কোনো ম্যাথের জন্য এটা করতে পারি, ঠিক আছে? জাস্ট যেটা আসতেছে সেই পোর্শনটা বাদ দিয়ে অন্যগুলোর গুণফল নিয়ে নিলেই হবে। এভাবে কিন্তু আমি এক লাইনে রেশিওগুলো পাওয়া যাব। তো চলো এটার মাধ্যমে আমরা দুই একটা ম্যাথ সলভ করার ট্রাই করি। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা দেখো কি বলছে,
দুটি সুষলাকার কম্পাঙ্ক এত এবং এত 200 এবং 800 হার্জ দেওয়া আছে। শলাকা দুইটি হতে প্রাপ্ত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? তো গিভেন এখানে দেখো তো কি f1:f2 সমান কি দেওয়া আছে 200:800। তো দ্যাট মিনস এটা আসলে কি 1:4 আছে, তাই না? 200কে 4 গুণ করলে তো 800 হয়। তো এটা কিন্তু 1:4 আকারে দেওয়া আছে। তো λ1:2 λ2 এটা সমান কত হবে, কারণ ওরা চাইছে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত, তাই না? তো λ1 যখন আমি নিব তখন কি করব, λ1 এর যে পার্সপেক্টিভের যে রেশিওটা ছিল সেটা বাদ বাকিগুলো গুণ করব। তো বাকি তো একটাই আছে, তো এই একটাই এখানে থাকবে 4:2। যখন আমি λ2 নিব এই 4টা বাদ যাবে, বাকি তো একটাই আছে, 1ই আসবে কেবল। ঠিক আছে, 4:1 এটাই অ্যান্সার। তো সেকেন্ড কোয়েশ্চনটা দেখি, এটা কি বলছে, তিনটি সুষলাকার কম্পাঙ্কের অনুপাত 1:2:3, এদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে? তো দেওয়া আছে কি এখানে f1:f2 f3 সমান কত দেওয়া আছে 1:2:3। তো আমরা λ1:2 λ2 λ3 সমান কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি কিন্তু যখন আমি λ1 নিব তখন 1 বাদ 2 এবং 3 এর গুণফল। ঠিক আছে, যখন আমি λ2 নিব তখন কিন্তু এই যে 2 নাম্বারটা বাদ, দ্যাট মিনস এটা বাদ 1 এবং 3 এর গুণফল। ঠিক আছে, তো লিখতে পারি কি 1:1:3 যখন আমি λ3 নিব তখন কি যাবে, এটা বাদ যাবে 1 এবং 2 এর গুণফল। ঠিক আছে, তো এটা লিখতে পারি কি 1:2। তো এটা গুণ করলে কত আসে 3 দুগুণে 6:3:2। তো এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী টপিকটা দেখি। এই টপিকটা কি দেওয়া আছে দেখো, এখান থেকে কিন্তু প্রায়ই কোয়েশ্চেন করে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। যে কোনো একটা তরঙ্গের তীব্রতা এবং শক্তি এরা কিন্তু পরস্পর সমানুপাতিক। এই তীব্রতা এবং শক্তি উভয়ই বিস্তারের বর্গের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয় কিন্তু। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের কাজে লাগবে, বেশ কিছু মেতে আসে, এখান থেকে বোর্ডে অনেক আসে, বিভিন্ন কলেজে অ্যাডমিশন এটা প্রচুর আসে এই টপিক থেকে। ঠিক আছে, তো চলো এইখানে সম্পর্কগুলো থেকে আমরা দুই একটা ইকুয়েশন কিভাবে নিতে হয় সেটা দেখাই দিই। ঠিক আছে, তো ধরো আমি এখানে তীব্রতা এবং বিস্তার এদের মধ্যে থেকে একটা ইকুয়েশন জেনারেট করতে চাচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখো তো তীব্রতা বিস্তারের সাথে কেমনে আছে, এই তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক। দ্যাট মিনস আমি লিখতে পারি কি এখানে আই সমানুপাতিক এ স্কোয়ার। তো আমরা জানি আই সমানুপাতিক যদি এ স্কোয়ার হয় তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি এই আই ভাগ আই ড্যাশ সমান এ স্কোয়ার ভাগ এ ড্যাশ হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা লিখতে পারি চাইলে। তো সিমিলারলি যদি আমি আরও একটা এক্সাম্পল দেখি, আমি যদি বলি শক্তি দূরত্বের সাথে কিভাবে আছে, এই শক্তিটা কিন্তু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি ই সমানুপাতিক 1/r² বা ই ব্যস্তানুপাতিক r²। তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি ই ভাগ ই ড্যাশ সমান আমরা কি লিখতে পারি ই ভাগ ই ড্যাশ সমান লিখতে পারি r ড্যাশ হোল স্কোয়ার বাই r², তাই না? তো এটা কিন্তু এটা লিখতে পারি চাইলে। তো এভাবে চাইলে কিন্তু এখান থেকে আমরা ফর্মুলা জেনারেট করতে পারি এবং এগুলা দিয়ে আমরা ম্যাথ সলভ করতে পারি। তো চলো আমরা দুই একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। তো আমাদের যে প্রথম কোয়েশ্চেনটা আছে সেটা দেখো, সেটা বলছে কি শব্দের তরঙ্গের বিস্তার 3 গুণ বাড়লে শব্দের তীব্রতা কত গুণ বাড়বে। তো অ্যাজিউম দ্যাট যে শব্দের আদি বিস্তার ছিল এ এবং আদি তীব্রতা ছিল আই, এটা এখন চেঞ্জ হয়ে গেছে, বিস্তার হয়েছে এ ড্যাশ এবং তীব্রতা হয়েছে আই ড্যাশ। ঠিক আছে, তো এখন এখানে দেখো তো কোয়েশ্চনে কি বলছে, শব্দের বিস্তার কিন্তু 3 গুণ বাড়ছে। বিস্তার যেহেতু 3 গুণ বাড়ছে দ্যাট মিনস আমি কিন্তু লিখতে পারি কি এখানে এই এ ড্যাশের মানটা সমান লিখতে পারি কি এ প্লাস 3i জে। কোয়েশ্চনটা একটু ভালো করে দেখো, বলছে 3 গুণ বাড়ছে মানে আগেরটা থেকে আরও বৃদ্ধিটা হয়েছে 3 গুণ। ঠিক আছে, তো এ তো আছেই এবং এ এর সাথে আবার কি হবে 3i জে যুক্ত হবে, এই যে এই 3i জে কিন্তু বাড়ছে, আগে ছিল এ এখন বাড়ছে হলো যে 3i জে। তো বৃদ্ধিপ্রাপ্তটা কি করতে হবে, যোগ করে দিতে হবে। তো এটা কত হবে অ্যাকচুয়ালি নতুন যে নতুন বিস্তারটা হবে 4a। তো যদি বিস্তার যদি 4 গুণ হয় তাহলে তীব্রতা কত গুণ বাড়বে বলছে। ঠিক আছে, সেটা আমরা কেমনে বার করতে পারি, তো এটা আমরা ইজিলি বলতে পারি যেহেতু এখানে আই সমানুপাতিক এ স্কোয়ার। এমসিকিউর জন্য আমরা আসলে এত লং করার দরকার নেই, আমরা শর্টে এটা বলতে পারি যেহেতু এখানে আই সমানুপাতিক এ স্কোয়ার। তো আমার দেখা লাগবে কি এই যে আইটা কিন্তু এ স্কোয়ারের সাথে সমানুপাতিক, দ্যাট মিনস এই এ স্কোয়ারটা কত গুণ হয়েছে সেটা দেখা লাগবে। তো এখানে বিস্তার কিন্তু আগের 4 গুণ হয়েছে, বাট আমি যদি বলি বিস্তারের বর্গ কত গুণ হয়েছে মানে কি এই এ ড্যাশ হোল স্কোয়ার সমান কত হবে 4a হোল স্কোয়ার, দ্যাট মিনস 16a স্কোয়ার। তো এই এ ড্যাশ হোল স্কোয়ারটা কিন্তু আগের 16 গুণ হয়ে গেছে। ঠিক আছে, তো দ্যাট মিনস এই বিস্তারের সাথে
আয়ের যে সম্পর্কটা সেটা কি বর্গের সাথে সমানুপাতিক ছিল, তাই না? তো এই বর্গটা যেহেতু এখানে 16 গুণ হয়েছে, আয়ের মানটা কিন্তু এখানে 16 গুণই হবে। তো এইটা আমি এখানে শর্টকাট আকারে লিখে দিই, বিস্তার বিস্তার যদি n গুণ হয়, বিস্তার n গুণ হলে তীব্রতা তীব্রতা n স্কয়ার গুণ হবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই ক্ষেত্রে কিন্তু যেহেতু এখানে বিস্তার যেহেতু এখানে 4 গুণ হয়েছে, তো তীব্রতা কয় গুণ হবে? তীব্রতা আইডের সমান আগের n স্কয়ার গুণ হবে। তো এখানে n এর মানটা কত? n ইকুয়াল টু আমরা জানি কত, এখানে 4, কারণ 4 গুণ কিন্তু বাড়ছে, মানে 4 গুণ হয়েছে আর কি, এখানে কিন্তু 4 গুণ হয়েছে। তো n স্কয়ার সমান কত হবে? 16i, ঠিক আছে? তো এখন কিন্তু নতুন যে তীব্রতাটা সেটা কিন্তু হয়েছে 16i, মানে আগের 16 গুণ হয়েছে। বাট কত গুণ বাড়ছে এখানে কিন্তু চাইছে কি, তীব্রতা কত গুণ বাড়বে সেটা চাইছে, ঠিক আছে? তো বাড়ছে কত গুণ? বাড়বে কিন্তু 15 গুণ। সুতরাং তীব্রতা বাড়বে সমান 16 মাইনাস 1 সমান 15 গুণ, তাই না? এটা কিন্তু 16 গুণ হবে, বাট বৃদ্ধি পাইছে 15 গুণ। তো এখানে একটা এক্সট্রা জিনিস আমি তোমাদের বলে রাখি, তোমাদের যে বোর্ডের যে কোয়েশনগুলো আসে, বোর্ডে দেখবা 15 গুণ অ্যান্সারটা এক্সিস্টই করতেছে না। তো ওরা যে এখানে আসলে যে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজটাকে ঠিকঠাক মতো ইউজ করা নেই। তোমাদের যদি এটা রিটার্নে আসে, রিটার্নে তোমরা ঠিকঠাক মতোই করবে, অ্যান্সারটা 15 আসবে শিওর। এবং যদি কোনো কলেজের অ্যাডমিশনে আসে, ওরা কিন্তু ভুল করবে না, ওরা কিন্তু ঠিকই দিবে, ওই ক্ষেত্রে কিন্তু এটা অ্যান্সার আসবে। বাট তোমাদের বোর্ডে যদি এই অ্যান্সারটা না থাকে, এটা থাকলে কিন্তু অ্যান্সারটা এটাই হবে। সেই ক্ষেত্রে তুমি বুঝে নিবা কি, এখানে 3 গুণ বাড়ালে বলছে না, এই 3 গুণ মানে কি, এখানে n এর মানটা 3, মানে এখানে আসলে কি 3 গুণ হয়েছে, ওইটাকে 3 গুণ বাড়ালে বলে ফেলছে আর কি, ঠিক আছে? তো তখন আসলে কি n স্কোয়ার মানে কি 9 গুণ হবে, অ্যান্সারটা আসলে তখন 9 হবে আর কি অ্যাকচুয়ালি। মানে ওরা বাড়াবেটাকে আসলে কাউন্ট করে না, ওইটা ওই বাড়াবে জিনিসটাকে আসলে কি 4 গুণ হয়েছে বা 3 গুণ হয়েছে ওইটাই মিন করতেছে, ঠিক আছে? বৃদ্ধিপ্রাপ্ত না। আমি বৃদ্ধি পাওয়ার জন্য কিন্তু এক্সট্রা যোগ করা লাগে। আমি যদি বলি যে এডের মানটা বা বিস্তারের মানটা 3 গুণ হয়েছে, তখন কিন্তু কি 3i হইতো। আর যদি বলি আমি 3 গুণ বাড়াইছি, সেটা আসলে কি হবে, a প্লাস 3i হবে, মানে যেটা আসলে কি 4 এর সমান হবে, ঠিক আছে? তো ওরা এই ল্যাঙ্গুয়েজটা আসলে কি ঠিকঠাক মতো ইউজ করে নাই, তো এই জন্য এই অ্যান্সারটা থাকবে না। তো এটাতে একটু খেয়াল রাখো। তো চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি, সেম একটা ম্যাথ আছে, সেটা কি দেখো তো কোয়েশ্চেনটা পড়া। শব্দের তীব্রতা 16 গুণ বাড়াতে শব্দের বিস্তার কত গুণ বাড়াতে হবে? তো আমরা জানি তীব্রতা আই সমানুপাতিক এ স্কোয়ার, তাই না? তো বোথ সাইডে যদি আমি রুট করে দিই, রুট করলে কি হবে, রুট আই সমানুপাতিক এ, তাই না? বা আমরা বলতে পারি কি এ সমানুপাতিক রুট আই, তাই না? এটা কিন্তু আমরা বলতে পারি। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, বিস্তার এ এর মানটা কিন্তু তীব্রতা আয়ের রুটের সমানুপাতিক, ঠিক আছে? তো এই আয়ের মানটাকে রুট করলে আমরা যা পাবো সেটা কিন্তু কি এর মান হিসাবে আমরা পাওয়া যাবো, ঠিক আছে? এই আইটা বা রুট আইটা কত গুণ হইতেছে সেটা হবে কি, এটা তত গুণই হবে। রুট আই যত গুণ বাড়বে, বিস্তার এর মানটাও ঠিক ততগুণই বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা চাইলে শর্টকাট আকারে লিখে দিতে পারি। শর্টকাটটা এরকম হবে, যদি আমি বলি, আমি যদি তীব্রতা n গুণ হইলে, তীব্রতা n গুণ হলে বিস্তার হবে রুট n গুণ হবে, ঠিক আছে? এটা কিন্তু আমরা শর্টকাট আকারে জানতে পারি। তো আমরা এমসিকিউতে এটা ইজিলি করতে পারবো। তো এখন দেখো, আমরা যদি বলি যে আদি অবস্থায় বিস্তার এবং তীব্রতা ছিল এ এবং আই, এবং এটা পরিবর্তিত হয়ে গেছে, বিস্তার নতুন বিস্তার হয়েছে এ ড্যাশ এবং নতুন তীব্রতা হয়েছে আই ড্যাশ। তো এখানে কোয়েশনে বলছে কি দেখো তো, তীব্রতা 16 গুণ বাড়াতে, তো তীব্রতা কিন্তু 16 গুণ বাড়ছে, দ্যাট মিনস নতুন তীব্রতার যেটা আই ড্যাশ সেটা সমান কত হবে, নতুন তীব্রতা আই ড্যাশ সমান আগের তীব্রতা প্লাস 16 গুণ বৃদ্ধি পাইছে, তাই না? দ্যাট মিনস 17i। যেহেতু এখানে তীব্রতাটা 17 গুণ হয়েছে, তো আমি n এর মানটা কত বলতে পারি, এখানে 17, তাই না? তো যেহেতু তীব্রতা 17 গুণ হয়েছে, তো বিস্তারটা কত গুণ হবে, বিস্তারটা কিন্তু রুট ওভার 17 গুণ হবে, রুট n গুণ। মাত্র আমরা শর্টকাটটা লিখে দিছি। নতুন যে বিস্তার আছে এড্যাশ, এই এড্যাশ সমান আমরা লিখতে পারি কি রুট ওভার n এ, আগের কিন্তু রুট n গুণ হবে। তো রুট n এর মান কত হবে, এই যে রুট n এর মান হলো 17 এ, দ্যাট মিনস এটার ভ্যালুটা কত আসে, এটার ভ্যালুটা কিন্তু আসে 4.12 এ। তাহলে বিস্তার কত গুণ বাড়বে, সুতরাং বিস্তার বাড়বে, আগে ছিল এ, এখন হচ্ছে 4.2 এ, তার মানে কি কত গুণ বাড়বে, 4.2 এ মাইনাস 1, দ্যাট মিনস 3.12 গুণ। তো বিস্তারটা কিন্তু 3.12 গুণ বাড়বে, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। তো আগেরটার মতো এটাও কিন্তু একটু মাথায় রাখো, তোমাদের বোর্ডের এক্সামে এমসিকিউ যদি আসে আর কি, এমসিকিউতে কিন্তু অনেক সময় দেখবা যে এই অ্যান্সারটা এক্সিস্টই করতেছে না। তো তখন আমি তো বলে দিলাম যে আগের মতো মাথায় রাখবা, ওই n গুণ বাড়াবে যেটা বলছে না, ওইটাই অ্যাকচুয়ালি আসলে এত গুণ হয়েছে। তো 16কে রুট করলে কত হয়, 4,
তো এখানে বাড়াবে কথাটাকে আসলে কি ওই যে কত গুণ হয়েছে ওইটাই মিন করছে, তো 4 গুণ হয়েছে আর কি, অ্যান্সারটা তখন 4 হবে আর কি এমসিকিউতে। বাট রিটেনে যদি তোমার কোয়েশনটা আসে অ্যান্সার কিন্তু এটাই লিখতে হবে, এবং এনডিসির মতো পরীক্ষায় বা হোলি ক্রসের মতো পরীক্ষায় যদি এগুলো কোয়েশনটাতে দেখবা যে তোমাদের ওই ল্যাঙ্গুয়েজটার প্রপার ইউজটাই করছে এবং 3.12 অ্যান্সারটা আসবে, ঠিক আছে? তখন তোমার এই অ্যান্সারটা এক্সিস্ট করবে, ওইখানে টিচাররা কিন্তু অনেক ভালো, সো ভুল করার পসিবিলিটি কম থাকবে। তো চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথে কি আছে? তো দেখো এখানে কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন তরঙ্গ আছে, একটা কিন্তু এখানে পিঙ্ক তরঙ্গ যেটা বড়, আর একটা আছে এখানে ব্লু বা নীল তরঙ্গ আছে, এটা একটু ছোট, ঠিক আছে? তো বড় তরঙ্গের যে বিস্তারটা দেখো, যে এটা তো তার বিস্তার হবে, বিস্তার দেওয়া আছে কত 50 + 50 মানে কি 100 সেন্টিমিটার, এবং ছোট তরঙ্গের যে বিস্তারটা আছে সেটা কত দেওয়া আছে 50 সেন্টিমিটার। তো আমরা এটা লিখতে পারি এ সমান 50 সেন্টিমিটার সমান 0.5 মিটার, এডি সমান 100 সেন্টিমিটার সমান 1 মিটার, ঠিক আছে? এটা লিখতে পারছি কারণ কি, দেখো এই যে আমি দেখো এই যে ছোট তরঙ্গের উপর যেহেতু এ বিন্দুটা অবস্থিত, এই জন্য আমি ছোট তরঙ্গের যে বিস্তারটা সেটাকে লিখছি এ, সেটা সমান কি 50 সেন্টিমিটার বা 0.5 মিটার, এবং বড় তরঙ্গের উপর যেহেতু ডি পয়েন্টটা অবস্থিত, আমি এটাকে ধরছি কি বড় তরঙ্গের যে বিস্তারটা সেটাকে ধরছি এডি, এটাকে ধরছি কত হবে 100 সেন্টিমিটার, বা এটা হবে 1 মিটার, ঠিক আছে? তো আমরা জানি কি এই যে শক্তি ই, যে কোনো একটা তরঙ্গের শক্তি ই সেটা কারোর সাথে রিলেটেড, এই ই সমানুপাতিক এ স্কোয়ার, তাই না? তো আমি লিখতে পারি কিন্তু ই এ বাই ই ডি, এটা সমান লিখতে পারি এ হোল স্কোয়ার ভাগ এ ডি হোল স্কোয়ার, তাই না? তো এখন আমরা ভ্যালুগুলো বসাই দিই। ভ্যালুগুলো বসালে কি হবে, ই এর মান দেওয়া আছে 100, ইডির মানটা জানি না, বাহির করতে হবে। তারপর এ এর মানটা দেওয়া আছে কত 0.5 হোল স্কোয়ার ভাগ এডির মান দেওয়া আছে 1 হোল স্কোয়ার, ঠিক আছে? তো এখান থেকে ক্যালকুলেট করলে ইডির মানটা কত আসে, ইডি সমান 400 জুল আসছে। তো এটা আমরা শর্টকাটে করার জন্য আমি একটা ট্রিক্স শিখিয়ে দিই, সেটা আসলে কি, তো এখানে খেয়াল রাখতে হবে এখানে কি কি দেওয়া আছে, এখানে দুইটা তরঙ্গ দেওয়া আছে, দুইটা তরঙ্গের যে বিস্তার সেটা কিন্তু কি 50, মানে ছোট তরঙ্গের বিস্তারটা ছিল 50, বড় তরঙ্গের বিস্তারটা হয়ে গেছে কত 100। তো এখানে বিস্তার কত গুণ হয়েছে, বিস্তার কিন্তু এখানে 100 ভাগ 50, দ্যাট মিনস 2 গুণ হয়েছে, ঠিক আছে? তো বিস্তার যেহেতু 2 গুণ হয়েছে, এবং শক্তি আমরা জানি ই সমানুপাতিক কি, ই সমানুপাতিক এ স্কোয়ার, মানে বিস্তারের বর্গের সমানুপাতিক, দ্যাট মিনস এখানে বিস্তার যদি দ্বিগুণ হয়ে যায় শক্তিটা কি হবে 4 গুণ হয়ে যাবে, এন স্কোয়ার গুণ হয়ে যাবে। তো এখানে নতুন শক্তিটা ইডি সমান আমরা লিখতে পারি কি এন স্কোয়ার ইন্টু 100, দ্যাট মিনস 2 স্কোয়ার ইন্টু 100, বা এটা 400 জুল হয়ে যাবে, ঠিক আছে? তো এমসিকিউর জন্য কিন্তু আমরা এই অল্টারনেটিভ ওয়েটাতেই করতে পারি, এটাতে আসলে খুবই ইজিলি সলভ করে ফেলতে পারবো। তো চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথটা কি বলছে, এই কোয়েশনটা বলছে কি উৎস থেকে 20 মিটার দূরে কোনো শব্দ তরঙ্গের শক্তি যদি এক্স হয়, উৎস থেকে 10 মিটার দূরে ওই তরঙ্গের শক্তি কত হবে, ঠিক আছে? তো আমরা জানি শক্তি এবং দূরত্ব যে সম্পর্কটা এই সমানুপাতিক কি ছিল 1/r স্কোয়ার, তাই না? বা ই ব্যস্তানুপাতিক আর স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি ই ভাগ ই ড্যাশ সমান লিখতে পারি আর ড্যাশ হোল স্কোয়ার ভাগ আর স্কোয়ার, তাই না? তো এখানে যেহেতু প্রথমে দেওয়া আছে কি উৎস থেকে 20 মিটার দূরে শক্তি এক্স, দ্যাট মিনস আমরা ধরতে পারি এই আর এর মানটা 20 মিটার হইলে ই এর মানটা হবে কত এক্স। তো যদি বলছে এখানে আর ড্যাশের মান যদি এখন 10 মিটার হয়ে যায়, তাহলে ই ড্যাশের মানটা কত হবে সেটা কিন্তু আমার কাছে জিজ্ঞেস করছে, ঠিক আছে? তো এখন যদি আমরা এই ভ্যালুগুলো বসাই দিই তাহলে কিন্তু ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারি। তো বসাই দিই ই এর মান আমার দেওয়া আছে কত এক্স, ই ইকুয়াল টু এক্স দেওয়া আছে, ঠিক আছে? আবার ই ড্যাশের মানটা বাহির করতে হবে, আর ড্যাশের মান দেওয়া আছে কত 10 স্কোয়ার, আর আর এর মান দেওয়া আছে কত 20 হোল স্কোয়ার। তো এটা ক্যালকুলেট করলে কি হয়, ই ড্যাশ সমান কি লিখতে পারি, ই ড্যাশ সমান লিখতে পারি 400 ভাগ 100 ইন্টু এক্স, দ্যাট মিনস এটা কত থাকতেছে 4x। তো ই ড্যাশের মানটা হবে কত 4x, এটা হবে অ্যান্সার। তো উৎস থেকে 10 মিটার দূরে তরঙ্গের শক্তি হবে 4x এত সংখ্যক, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে দেখি যে আমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া আছে এই টপিক রিলেটেড। তো এই হোমওয়ার্কগুলোতে কিন্তু আমরা অ্যান্সারগুলো লিখে দিছি, কোনটা অ্যান্সার কি হবে। তো চলো আমরা আমাদের শেষ টপিকে চলে যাই। তো এই টপিকটা কি বলছে দেখো, একই দৈর্ঘ্যের পথ ধরে দুটি ভিন্ন মাধ্যমে শব্দ ভ্রমণ করলে তাদের পৌঁছানোর যে সময়ের পার্থক্যটা ডেলটি সেটা সমান এই যে এই আকার একটা দিছে আর কি। তো এটা বোঝানোর জন্য আমি আগে একটা চিত্র এখানে চিত্রটা কি, তো ধরো এটা একটা লোহার পাইপ। তো এই পাইপে যদি আমি আঘাত করি এই প্রান্তে, এই যে লেফট সাইডে যদি আমি আঘাত করি, তো এই সাইডে আঘাত করলে কি হবে, এখানে যে শব্দটা আছে এই শব্দটা কঠিন বা লোহার মধ্য দিয়েও যাবে এবং ভিতরে যে বায়ু আছে বায়ুর মধ্য দিয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু লোহার মধ্যে শব্দের বেগ বেশি, তো লোহার মাধ্যমে শব্দটা আগে পৌঁছায় যাবে এই প্রান্তে, এবং বায়ুর মাধ্যমে কিন্তু পরবর্তীতে পৌঁছাবে, ঠিক আছে? তো এই লোহার পাইপের যে দৈর্ঘ্যটা সেটা যদি এস হয়, তো এই এস দূরত্বটা কিন্তু বায়ুর মাধ্যমেও
পাড়ি দেওয়া লাগতেছে শব্দের এবং লোহার মাধ্যমে পাড়ি দেওয়া লাগতেছে, ঠিক আছে। তো অবশ্যই এখানে লোহার মাধ্যমে আগে আসবে এবং বায়ুর মাধ্যমে পরবর্তীতে গিয়ে পৌঁছাবে। তো এই দুই ক্ষেত্রে যে সময়টা লাগতেছে, এই সময়ের যে পার্থক্যটা ডেলটি যদি হয়, তাহলে এই ডেলটি সমান আমরা লিখতে পারি ডেলটি সমান এস ইন্টু 1/VA মাইনাস 1/VS। তো এখানে এস হলো গিয়ে কি, যেই পথটা দুইটা মাধ্যমে পাড়ি দেওয়া লাগতেছে, দেখো এখানে পথটা কত এস, এই লোহার মাধ্যমে এস পথ পাড়ি দেওয়া লাগতেছে এবং বায়ুর মাধ্যমে কিন্তু এস পথই পাড়ি দেওয়া লাগতেছে, ঠিক আছে, সেম দৈর্ঘ্য। এবং ডেলটা আসলে কি, দুই ক্ষেত্রে যে সময়ের পার্থক্যটা সেটা। এখানে ভিএ আসলে কি, ভিএটা হবে হালকা মাধ্যমে শব্দের বেগ। তো এইখানে যেহেতু বায়ু আছে, এখানে হালকা মাধ্যমটা বায়ু আর ঘন মাধ্যমটা হলো লোহা। তো ভিতরে যদি পানি থাকতো তখন কি হইতো, এখানে পানিটা হয়তো হালকা মাধ্যম এবং লোহাটা হয়তো ঘন মাধ্যম, ঠিক আছে। তো এখানে দেখো ঘন মাধ্যমের জন্য আসলে ভিএস লিখে দিছি, সলিড ভিএস। ঘন মাধ্যম হিসেবে অলওয়েজ সলিডই থাকে, হালকা মাধ্যম হিসেবে বায়ু থাকতে পারে অথবা এখানে পানিও থাকতে পারে, ঠিক আছে। তো এখানে যদি পানি থাকে তাহলে আমরা VW ইউজ করতে পারি বা ভিও ইউজ করতে পারি, বা এই ভি এর পরিবর্তে আমি আসলে মান বসাই দিলাম, সমস্যা নেই, ফর্মুলা একটা শিখলেই হলো। তো আই গেস ফর্মুলাটা বুঝতে পারছো। চলো আমরা এটা দিয়ে একটা ম্যাথ করি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে একটা কোয়েশন দেওয়া আছে, সেটা কি, একটি পানিপূর্ণ লোহার দৈর্ঘ্য 513 মিটার। তো দৈর্ঘ্যটা দেওয়া আছে কত, এস এর মান দেওয়া আছে 513 মিটার। তারপর বলছি কি, পানি ও লোহায় শব্দের বেগ যথাক্রমে 1440 এবং 5130 মিটার পার সেকেন্ড। তো দেখো তো এখানে আমি কি লিখতে পারি, এখানে কিন্তু আমরা লিখতে পারি পানিতে শব্দের বেগ VW সমান দেওয়া আছে 1440 মিটার পার সেকেন্ড। তারপর লোহাতে শব্দের বেগ VS সমান দেওয়া আছে কত, 5130 মিটার পার সেকেন্ড। তো আমরা যদি এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ফর্মুলাটা কি ছিল, ডেলটি সমান এস ইন্টু 1/VA। তো এখানে যেহেতু পানি আছে আমি VW ইউজ করলাম হালকা মাধ্যম, মাইনাস 1/VS, ঠিক আছে। তো চলো এখন আমরা মানগুলা বসাই দিই, মানগুলা বসালে কি হবে, তো তখন আমরা লিখতে পারি ডেলটি সমান কি লিখতে পারি, এস এর মান দেওয়া আছে 513 ইন্টু 1/VW এর মান দেওয়া আছে 1440 মাইনাস VS এর মান দেওয়া আছে 5130, ঠিক আছে। তো এটা ক্যালকুলেট করলে কত আসে, ক্যালকুলেটার চেক করে দেখো, এটা ক্যালকুলেট করলে আছে 0.2563 সেকেন্ড, যেটা 0.1 সেকেন্ডের বড়, ঠিক আছে। তো আমরা কিন্তু জানি আমাদের মস্তিষ্কের শব্দের যে স্থায়িত্বকাল সেটা কিন্তু 0.1 সেকেন্ড। দ্যাট মিনস একই শব্দ যদি আমি 0.1 সেকেন্ডের মধ্যে আরেকবার শুনি, তো সেটা কিন্তু আর কি আমরা আলাদাভাবে কাউন্ট করতে পারি না। তো একই শব্দ মিনিমাম 0.1 সেকেন্ড পরে যদি আমাদের মস্তিষ্কে আসে, সেটাকে কিন্তু আমরা আলাদাভাবে শুনতে পারি, ঠিক আছে। তো যেহেতু এখানে একই শব্দ 0.2563 সেকেন্ড পরে আমাদের কানে দুইবার আসছে, তো এই দুইটাকে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে শুনতে পারবো, ঠিক আছে। 0.1 থেকে এই মানটা অবশ্যই বেশি। তো এইখানে কিন্তু প্রথমবার লোহার মাধ্যমে শব্দটা আমাদের কানে আসবে এবং এই লোহার মাধ্যমে কানে আসার 0.2563 সেকেন্ড পরে এটা আবার পানির মাধ্যমে ওই একই শব্দটা অপর প্রান্তে দিয়ে আমাদের কানে এসে পৌঁছাবে, ঠিক আছে। তো দ্যাট ইজ আমি কিন্তু শব্দটাকে দুইবার শুনতে পাবো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা দুইবার শুনতে পারবো, শব্দটাকে দুইবার শুনতে পারবো। তো সিমিলার একটা ম্যাথ আমি কিন্তু নিচে দিয়ে দিছি, সেম ফর্মুলা অ্যাপ্লাই করে একটা ম্যাথ করবা, এটা হোমওয়ার্ক হিসেবে তোমাদের থাকবে। এটার অ্যান্সারটা আমি দিয়ে দিছি, অ্যান্সারটা হবে দেখবা সলিড মাধ্যমের যে ভেলোসিটি সেটা আসবে 5036। তো এটা আসলে কি লোহার মাধ্যমে ইন্ডিকেট করবে, ঠিক আছে। এটা তোমরা প্র্যাকটিস করো। আজকের লেকচার আমাদের এই পর্যন্তই থাকবে। তোমরা যদি কোনো কিছু নিয়ে কনফিউজড থাকো বা কোনো কিছু না বুঝে থাকো, আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।